হ্যালো, আমি ডক্টর রাজেশ। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনালি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের নতুন নাম হলো পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, PMOS। এখন কিন্তু আর এটা বলা যাবে না যে PCOD, PCOS, PCOM। এখন আমরা এটাই বলবো যে PMOS। PMOS মিনস পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। কি এই পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম? তো সেটা হলো পলি এন্ডোক্রাইন মানে হলো একটা জটিল হরমোনাল ডিসব্যালেন্স যেটা আমাদের শরীরে তৈরি হওয়ার জন্য এই টাইপের ওভারিয়ান সিনড্রোমটা তৈরি হচ্ছে। তো আগে যেটা আমরা পিসিওডিতে কি জানতাম, পলিসিস্টিক ওভারি। সিস্ট বলতেই আমরা এটা আমাদের মাথায় এটা এসে যেত যে হ্যাঁ সিস্ট হয়েছে, সিস্ট। এখন আমরা যা পেশেন্ট দেখি অনেকেই এসে আমাদের কাছে কমপ্লেন করে যে আমার সিস্ট হয়েছে। তো আমি যদি জিজ্ঞেস করি কি প্রবলেম, কি সমস্যা হচ্ছে, বলছে না আমার সিস্ট হয়েছে, আর কিছু সমস্যা নেই। তো অ্যাকচুয়ালি দের ইজ আ মিথ। এই সিস্টের জন্যই কিন্তু এই যে সিস্ট কমপ্লেন হচ্ছে যে আমার সিস্ট হয়েছে, এটা কিসে থেকে আসে? যখন ইউএসজি ফাইন্ডিং আসে, যখনই কখনো প্রিম্যাচিওর ফলিকলস আসে, তখনই দেখা যায় কিন্তু ওভারিয়ান সিস্ট, ছোট 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 সিস্ট দেখা যাচ্ছে। তার বেসিসেই কিন্তু ডায়াগনোসিসটা আসে। আর পেশেন্টের মাথার মধ্যে একটা জিনিস ঢুকে যায় যে হ্যাঁ আমার সিস্ট হয়েছে। তো সিস্ট হওয়ার জন্য কি হতে পারে? সিস্ট হয়েছে, অপারেশন করতে হবে, বাচ্চা হবে কি হবে না, ফিউচারে গিয়ে আরো কি কি প্রবলেম তৈরি হতে পারে, সিস্টটা কি বড় হয়ে যাচ্ছে, কতগুলো সিস্ট আছে আমার ভিতরে। এই মাল্টিপল একটা মানুষের মধ্যে যে ভুল ধারণা তৈরি হচ্ছে, একটা মিসলিডিং কনসেপশন তৈরি হয়ে আছে, সেইটা ভাঙার জন্যই কিন্তু এই নতুন নামকরণ PMOS। তো এই পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোমের দুটো মেন ফ্যাক্টর, সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স আর অ্যান্ড্রোজেন অ্যাক্সেস। ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার জন্যই এই মেটাবলিক প্রবলেমটা তৈরি হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স হবে কিভাবে? ইনসুলিন হলো একটা কি চাবি, এটা জাস্ট একটা চাবির মতো কাজ করছে, এই চাবি। আর এটা হলো আমাদের সেল। যদি আমি ধরি এটা হলো আমাদের সেল, তো এই সেলটার কাজ হলো আমাদের বডির পাওয়ার হাউস। এখানে আমরা যা সারাদিনে যা খাওয়া দাওয়া করছি সেটাই কিন্তু এনার্জিতে কনভার্ট হয় আমাদের সেলের মধ্যে। তো ইনসুলিন একটা চাবির মতো কাজ করে, এটাই কিন্তু সেলের গেটটাকে ওপেন করে, যে আমরা যেটা খাবো সেইটাই ওর ভিতরে প্রবেশ করে এবং এনার্জিতে কনভার্ট হবে। তো ইনসুলিন যদি এইখানে গিয়ে সিগন্যাল প্রডিউস করছে কিন্তু সেল গেট ওপেন করছে না, এই গেট ওপেন না হওয়াটাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। যার ফলে কি হচ্ছে, যখন সেল রেসপন্স করছে না তখন আমাদের শরীরে প্যানক্রিয়াস যে ইনসুলিনটাকে প্রডিউস করে, প্যানক্রিয়াস আরো বেশি পরিমাণ ইনসুলিন ব্লাডের মধ্যে পাম্প করে দিচ্ছে যাতে সেল গেটটা খোলে, না হলে শরীর এনার্জি পাচ্ছে না। এটাই হলো আমাদের মেটাবলিক ডিসঅর্ডার। যার ফলে সেল গেট ওপেন করছে না বলেই কিন্তু খাবারটা ভিতরে ঢুকতে পারছে না, এনার্জি আমরা পাচ্ছি না, আমরা এনার্জি ডিপ্রাইভ হচ্ছি, আমাদের শরীর সব দিক থেকে এনার্জি ডিপ্রাইভেশনে ভুগছে। আর এটা হওয়ার মূল কারণ হলো শরীরে ওভারওয়েট, ওবেসিটি অ্যান্ড ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ল্যাক অফ স্লিপ, স্ট্রেস, হাই স্ক্রিন টাইম অ্যান্ড কনজাম্পশন অফ দ্য ফাস্ট ফুড। এই সমস্যাগুলো কিন্তু এখনকার জীবনে সব মানুষেরই কম বেশি আছে। যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে শরীরে অ্যান্ড্রোজেন হরমোনও বাড়তে শুরু করবে। অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়া মানেই হলো কিন্তু মায়েদের শরীরে ওভারির ভিতর যে ছোট 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 ফলিকলস তৈরি হয়, ডে 1, ডে 2, ডে 3 করে আস্তে আস্তে ফলিকলগুলো ম্যাচুরিটির দিকে যায় এবং ডে 14 আর 15-এর দিকে ফলিকলসগুলো গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। গ্রাফিয়ান ফলিকল মানে ওয়াটার অ্যাবজর্ব করে ফলিকলসগুলো 18 mm to 20 mm সাইজে চলে আসে, যখন রাপচার করে এগ রিলিজ করে। এটাই হলো নর্মাল সাইকেল। প্রেগনেন্সি আসে তাহলে একটা এমব্রায়ো তৈরি হয়, আর যদি প্রেগনেন্সি না হয় তাহলে নর্মাল পিরিয়ডিক সাইকেলের মতো শেডিং হয়ে নর্মাল যে মেনস্ট্রুয়েশন সেটা হয়ে যায়। হরমোনাল ডিসব্যালেন্সের জন্য ফলিকলসগুলো ম্যাচিওর করবে না, ফলিকল ম্যাচুরিটি হচ্ছে না। আমরা যদি ফলিকল স্টাডি করি তখন দেখতে পাবো ডে বাই ডে ফলিকলস বাড়ছে না। ফলিকলস যদি না বাড়ে তাহলে গিয়ে কি হবে, ফলিকলস থেকে এগ রিলিজও হবে না, প্রেগনেন্সিও পসিবল নয়। আর এগ রিলিজ যদি না হয় তাহলে গিয়ে অ্যানোভিউলেশন ফলোড বাই অ্যামেনোরিয়া, মানে ব্লিডিং নাও হতে পারে, পিরিয়ড নাও হতে পারে। তো এটাই হলো মেন প্রবলেম। অ্যাকচুয়ালি যে সিস্ট, যেটাকে আমরা পিসিওডি বলছি, সিস্ট হয়েছে বলছি, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। পিসিওডির ক্ষেত্রে, এই মেটাবলিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রেই সেটা হলো আর্লি যে ফলিকলস গুলো থাকছে, যেগুলো ছোট ছোট 5 to 6
মিলিমিটার সাইজের, সেই ফলিকলসগুলোই একই রকমভাবে ওভারির মধ্যে থেকে যাচ্ছে, যেটা গ্রো করছে না, কোনো ডমিনেন্ট ফলিকল তৈরি হচ্ছে না যার থেকে এগ রিলিজ করতে পারে। যার ফলে ইউএসজিতে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো সিস্টের মতো স্ট্রাকচার। আর এইটাকে খুব ইজিলি কিওর করা যায়। কিওর কেন করা যাবে না? খুব ইজিলি কিওর করা যায়। হরমোনাল ডিসব্যালেন্স, বডি ওয়েট রিডাকশন করলেই কিন্তু কিওর হয়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স খুব ইজিলি কন্ট্রোল হতে পারে যদি না বডি মাস কমানো যায়। প্রপার এক্সারসাইজ করে, ফুড হ্যাবিট কন্ট্রোল করলেই এগুলো ঠিক হতে পারে। তো এখন আমাদের যেটা অ্যাডভাইস হলো সেটা হলো এই মিথ থেকে বেরিয়ে আসুন। পিসিওডি, সিস্ট হয়েছে, সিস্ট হলে অপারেশন করতে হবে, সিস্ট হলে আর বাচ্চা হবে না, সিস্ট হলে ফিউচারে গিয়ে সিস্টটা বড় হতে পারে, সিস্টের সংখ্যা কতগুলো বাড়তে পারে, এইসব চিন্তা থেকে বেরিয়ে আসুন। তো এখন আমরা শুধু এটাই ভাববো, এটা একটা হরমোনাল ডিসব্যালেন্স, হরমোনাল ট্রিটমেন্ট করলেই এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।